আশা করি সবাই ভালো আছেন। আমি সুরজিৎ মিত্র, আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। জ্যোতিবাবুর ১১২তম জন্মদিন হয়ে গেল ৮ই জুলাই। এই জ্যোতিবাবু, তার সম্পর্কে অনেকেই অনেক কথা বলেন। আমার তার সঙ্গে সামনাসামনি ৩বার সাক্ষাৎ হয়েছিল। তার প্রথম সাক্ষাৎ যখন হয় আমার সঙ্গে, সেটা বামফ্রন্ট ক্ষমতায় আসার আগে। সিআইটিইউ কলকাতা জেলা কমিটির প্রথম সম্মেলন তখন গার্ডেন রিচে হয়েছিল। জ্যোতিবাবু এসেছিলেন সেই সম্মেলনকে উদ্বোধন করতে। আমরা ভলেন্টিয়ার ছিলাম। আমাদের ইনচার্জ ছিলেন নিরঞ্জন চ্যাটার্জি, যিনি পরে কলকাতা জেলা সম্পাদক হয়েছিলেন। আমার ওপর দায়িত্ব পড়েছিল জ্যোতিবাবু যখন এসে পৌঁছলেন তাকে নিয়ে সম্মেলন মঞ্চে নিয়ে আসার। তা আমি তাকে সম্মেলন মঞ্চে নিয়ে আসি। তিনি তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই কোনো দিকে না তাকিয়ে গটগট গটগট করে হেঁটে সম্মেলন মঞ্চে উঠলেন। আমি পাশে দাঁড়িয়েছিলাম, মুখটা একটু নিচু করে আমাকে বললেন যে একটু চা খাওয়াতে পারবেন। এই একটা কথায় যেটা বোঝা যায় সেটা হচ্ছে জ্যোতিবাবুর সৌজন্যবোধ। আমি অনেক জুনিয়র, কিন্তু আমাকেও ওই আপনি করে কথা। এবং জ্যোতিবাবু যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন ওই আমলাদের সবাইকে কিন্তু আপনি বলেই কথা বলতেন, তার থেকে অনেক জুনিয়র হওয়া সত্ত্বেও। এখন যেমন বর্তমান মুখ্যমন্ত্রী সবাইকেই তুমি তুমি বলে বলেন, পুলিশ অফিসারই হোক আর আমলাই হোক, জ্যোতিবাবু কিন্তু কোনো দিন তুমি তুমি করে তাদের বলতেন না। তাদের যথেষ্ট সম্মান দিয়ে সৌজন্য দেখিয়েই তাদের সঙ্গে কথা বলতেন আপনি আপনি করে। জ্যোতিবাবু সম্পর্কে দুটো মত তো আছে। একদল যারা বলে যে এই ৩৪ বছরে আমাদের রাজ্যটাকে সর্বনাশ করেছেন জ্যোতিবাবু। আর একদল বলেন যে জ্যোতিবাবু এসেছিলেন বলেই পশ্চিমবঙ্গ আস্তে 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 এমন ওপর দিকে উঠেছিল যাতে সর্বভারতীয় ক্ষেত্রে জ্যোতিবাবু একটা প্রতিষ্ঠিত নাম হয়েছিল এবং জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হবার জন্যে আহ্বান জানানো হয়েছিল। আসলে জ্যোতিবাবু যখন এসেছিলেন ১৯৭৭ সালে, তখন বাংলার অবস্থাটা ছিল ৪০%-এর ওপর দারিদ্র্য সীমার নিচে মানুষ ছিল। ফলে প্রথম কাজ যেটা হয়েছিল, যেটা জ্যোতিবাবু আমলে করা গেছিল, সেটা হচ্ছে যে কৃষকদের, গ্রামের মানুষদের উন্নতি। এটা একটা প্রধান কৃতিত্ব ছিল জ্যোতিবাবু। বর্গা আইন তৈরি করা বা উদ্বৃত্ত জমি কৃষকদের মধ্যে বিলি করা, যার ফলে গ্রামীণ ব্যবস্থার একটা উন্নতি হয় এবং এই দারিদ্র্য সীমার নিচের মানুষটা অনেকটাই কমে। তার মানে আমি বলছি না যে দারিদ্র্য সীমার নিচে মানুষ আর কেউ ছিল না, ছিল নিশ্চয়ই, কিন্তু আগে যা ছিল সেই তুলনায় অনেকটাই কমে। এটা হচ্ছে আমি বলবো জ্যোতিবাবুর প্রধান কৃতিত্ব। দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে
যে জ্যোতিবাবুকে বলা হতো লোডশেডিং এর সরকার। আসলে আমরা যেটা দেখেছি ৭৭ সালে যখন এসছেন জ্যোতিবাবু, তখন বাংলা অন্ধকারে ডুবে থাকতো, এটা ঠিকই, কিন্তু সেটা জ্যোতিবাবুদের জন্য নয়, সেটা তার আগের সরকারের জন্যে। তারা এই বিদ্যুৎ ব্যবস্থা উন্নতির কোনো ব্যবস্থাই নেয়নি। সাঁওতালডিহিতে একটা জিনিস তৈরি হয়েছিল, গনি খান তখন বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, কিন্তু সেটা প্রথম দিন থেকেই নড়বড়ে ছিল এবং অকেজো ছিল, এবং বাকি যে বিদ্যুৎ ব্যবস্থার জন্য যে টাকা, সেই টাকা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করবার জন্য অ্যালট হয়েছিল। ফলে বামফ্রন্ট যখন এসছিল তখন স্বাভাবিকভাবেই বাংলা অন্ধকারে ডুবেছিল, এবং বামফ্রন্ট তার জন্য একটা বিশেষ দায়িত্ব নিয়ে বিদ্যুৎ ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করে। এবং আজকে যে উন্নত বিদ্যুৎ ব্যবস্থা পশ্চিমবঙ্গ দেখছে, যেখানে লোডশেডিং নেই, তার সবটাই কিন্তু ওই বামফ্রন্ট আমলেই তৈরি হয়েছিল। কারণ এই 14 বছরে নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়নি, যা কিছু ওই সময় তৈরি হয়েছে। এবং ওই সময় বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটাকে নিয়ে অনেক লড়াই করতে হয়েছিল, কেন্দ্রীয় সরকার পারমিশন দিচ্ছিল না। এবং তখন আমরা অর্থ সংগ্রহ করেছিলাম, আমরা আমাদের কারখানায় একদিন এক্সট্রা কাজ করে যা অর্থ হয়েছিল, সেই অর্থ আমরা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছিলাম বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্যে। এবং সেইটা দেওয়ার সময় আর একবার জ্যোতিবাবুর সঙ্গে দেখা হয়েছিল, আমরা যখন গেছিলাম জ্যোতিবাবুকে দিতে, তিনি এটা শুনে বললেন, ও বাহ, বেশ ভালো তো যে এক্সট্রা কাজ করে আপনারা এই পয়সা দিচ্ছেন, এইটুকুই বলেছিলেন, তার বেশি কিছু কথা তো তিনি খুব একটা বলতেন না। আর একবার জ্যোতিবাবুর সঙ্গে আমার দেখা হয়েছিল, সেটা হচ্ছে যে আমাদের কারখানায় তখন লক আউট চলছে। আমরা একটা ডেপুটেশনে গেছিলাম, আমাদের জ্যোতিবাবুকে ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্য ছিল না, আমরা ডেপুটেশন দিতে গেছিলাম তখনকার যিনি শ্রমমন্ত্রী কৃষ্ণপদ ঘোষ, তাকে, কিন্তু তিনি ছিলেন না। ফলে যখন জ্যোতিবাবুর কাছে খবরটা যায়, জ্যোতিবাবু বলে আমার কাছে নিয়ে আসুন, আমি নেবো ডেপুটেশন। তো সেই আর একবার গেছিলাম জ্যোতিবাবুর কাছে ডেপুটেশন দিতে, সেখানেও সামনাসামনি তার সঙ্গে কথা হয়েছিল। তিনি জিজ্ঞেস করেছিলেন যে কি ব্যাপার না ব্যাপার, খুব বেশি কথা হয়নি, সামান্য কথাই। তা একজন বলেছিল আমাদের যে প্রায় 3 মাস হয়ে গেল। জ্যোতিবাবু বললেন, সেটা তো আমি কিছু করতে পারবো না, কারণ কারখানা খোলার ক্ষমতা আমার নেই। আমি শ্রম দপ্তরকে বলছি যাতে তারা মিটিং ফিটিং ডাকে, যাতে এই সমস্যার একটা সমাধান হয়। এই দেখা হয়েছিল জ্যোতিবাবুর সঙ্গে আর একবার। ফলে জ্যোতিবাবুর মূল্যায়ন যদি করতে হয়, সেটা একটা বিস্তৃত ব্যাপার, এবং সেই বিস্তৃত মূল্যায়ন এখনো হয়নি। আমি কয়েকটা বিষয়কেই খালি উল্লেখ করব। একটা হচ্ছে সৌজন্য বোধের কথা বললাম, দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে জ্যোতিবাবু সবাইকে নিয়ে চলার একটা দক্ষতা। এই যে বামফ্রন্ট, যেখানে 12টা-13টা দল ছিল, একদম ছোট দল থেকে আরম্ভ করে খানিকটা বড় দল পর্যন্ত, তাদের সকলকে নিয়ে চলা এই যে জায়গাটা, সেটা একটা আজকের দিনেও দৃষ্টান্ত হয়ে আছে। কারণ কোয়ালিশন
সরকার কি হয়, কি হতে পারে, সারা ভারতবর্ষকে তার দৃষ্টান্ত কিন্তু দেখিয়েছিলেন জ্যোতিবাবু এই কোয়ালিশন গভর্নমেন্টকে এতদিন ধরে চালিয়ে। আর একটা বিষয় যেটাকে আমি বলবো সেটা হচ্ছে জ্যোতিবাবুর বাস্তববোধ, যেটা ছিল সাংঘাতিক। জ্যোতিবাবু যে খুব একটা তাত্ত্বিক নেতা ছিলেন তা নয়, তিনি খুব একটা তাত্ত্বিক বক্তৃতা দিতেন তা নয়, কিন্তু সমস্ত সিচুয়েশনের সামনে রেখে তার যে বাস্তববোধ, কারণ তিনিও ট্রেড ইউনিয়ন থেকে এসেছিলেন। তিনি যখন বিলেত থেকে বাংলায় আসেন তাকে প্রথমেই রেলওয়েতে দেওয়া হয়েছিল সংগঠন করার জন্য। ফলে সেই জায়গা থেকেই তার এই বাস্তব বোধটা তৈরি হয়েছিল। এই বাস্তব বোধ খুব কম লোকের থাকে। যদি আমরা যেটাকে বলি যে জ্যোতিবাবু বুদ্ধবাবুর তুলনা করি, বুদ্ধবাবু অনেক বেশি আদর্শবাদী ছিলেন বাস্তববাদীর তুলনায়, কিন্তু জ্যোতিবাবু অনেক বেশি বাস্তববাদী ছিলেন আদর্শবাদীর তুলনায়। আর একটা ব্যাপারে জ্যোতিবাবুর অবদান অনস্বীকার্য, সেটা হচ্ছে পশ্চিমবাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি। তার আমলে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি সারা পশ্চিমবাংলায় বজায় ছিল, এবং যারা একে ভাঙবার চেষ্টা করেছে তাদের তিনি কঠোর হস্তে দমন করেছেন। এবং এর জন্যে তাকে কোনো মন্দিরেও যেতে হয়নি, বা কোনো মসজিদেও যেতে হয়নি, বা ওই অন্য কোনো জায়গায় গিয়ে প্রার্থনাও করতে হয়নি, বা রেড রোডে ওই নামাজ পড়ার জায়গাতেও যেতে হয়নি। তিনি তার জায়গায় বসেই সারা পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখেছিলেন। এটা শুধুমাত্র যে মুসলিমদের ক্ষেত্রে হয়েছে তা নয়। যখন ইন্দিরা গান্ধী মারা যাবার পর শিখ নিধন হয়েছিল সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, তখন পশ্চিমবাংলায় কিন্তু তিনি তাকে রুখে দিয়েছিলেন। এখানে কিন্তু ওই ধরনের কোনো গণ্ডগোল হয়নি। জ্যোতিবাবুর যে স্বাতন্ত্র্য এবং আভিজাত্য, সেই কারণে জ্যোতিবাবু কোনোদিন জ্যোতিদা হননি। পার্টি কমরেড বা অন্যদের কাছে প্রমোদ দাশগুপ্ত প্রমোদ দা বলতো অনেকেই, কিন্তু জ্যোতিবাবুই থেকে গেছেন। এবং জ্যোতিবাবু যেমন তার বিধানসভাতে যখন অপোজিশনে ছিলেন তখনও যেমন তীক্ষ্ণ বক্তৃতা রাখতে পারতেন, তেমনি আবার বাইরে সকলের সঙ্গে একটা সখ্যতাও থাকতো। বিধান রায়ের সঙ্গে তার একটা সখ্যতাও ছিল, অথচ বিধানসভায় বিধান রায়ের বিরুদ্ধে তিনি প্রচণ্ড বক্তৃতা দিতেন বিরুদ্ধে। সিদ্ধার্থ রায়ের বিরুদ্ধে তো তখন যে আধা ফ্যাসিস্ট সরকার বলতেন এবং তার বিরুদ্ধে সমালোচনা করতেন, সেখানেও কিন্তু তার সঙ্গে একটা আলাদা সম্পর্ক কিন্তু তার ছিল। এই বিষয়টা জ্যোতিবাবু ছিল। জ্যোতিবাবু সামগ্রিকভাবে আমি তো বলবো আউট অ্যান্ড আউট একজন সজ্জন ব্যক্তি ছিলেন। আপাত কঠোর মনে হলেও আসলে তিনি কিন্তু কঠোর অবস্থান খুব কম জায়গাতে নিয়েছিলেন। এটা হচ্ছে জ্যোতিবাবুর ক্যারেক্টার। জ্যোতিবাবুর সামগ্রিক মূল্যায়ন হয়তো আরো হবে। শোনা যাচ্ছে পার্টি একটা জ্যোতিবাবুকে নিয়ে, তার সমগ্র জীবনীকে নিয়ে একটা মূল্যায়ন করবার চেষ্টা করছে। সেটা হলে আরো একটা মূল্যায়ন হবে। কিন্তু জ্যোতিবাবুকে যারা বলে যে জ্যোতিবাবু বাংলার সর্বনাশ করে গেছে, আমি তাদের বলবো যে এই বিষয়গুলো দেখুন। জ্যোতিবাবু যে সময় এসেছিলেন সেই অবস্থায় দাঁড়িয়ে যেভাবে তিনি চালিয়ে গেছেন, যেটা বাংলার ক্ষেত্রে গৌরবের, এটা আমি মনে করি। আপনাদের মতামতের আশায় রইলাম।
যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর যারা এখনো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। নমস্কার।